জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সাবেক এডিসি রমনা শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। এস.এম. আরিফের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে গণঅভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন শিক্ষার্থী আনাজসহ ৬ জন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলা করে প্রসিকিউশন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এর রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল ১। রায়ে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারকে মৃত্যুদণ্ড এবং বাকি ৫ আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়। যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন, আমরা আপিল হয়তো করব। চিফ প্রসিকিউটর জানান, এই রায় ভবিষ্যৎ সরকারি চাকরিজীবীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। রায়ে সংক্ষুব্ধ প্রকাশ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না, তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদদের স্বজনরা। তাদের মাঝেও ছিল অসন্তোষ। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার এটি দ্বিতীয় রায়। এর আগে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর থানার পৃথক ২ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জুলাই আন্দোলনে মালবাহী ট্রাক চালক মোহাম্মদ হোসেন ও সিএনজি অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় ৬৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ আদেশ দেন। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরে হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন সাজ্জাদ ও শাহিন নামে ২ ব্যক্তি। হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা রিনা বেগম ওই বছর ৩১ আগস্ট শেখ হাসিনা সহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট মোহাম্মদপুরে ময়ূর ভিলার সামনে গুলিবিদ্ধ হন ২২ বছরের সবুজ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে গত বছর ১ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন সবুজের ভাই মনির হোসেন। ভোট হরণকারীরা পালিয়ে গেলেও দেশের ভেতরে নির্বাচন বাধাগ্রস্ত করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শুধু কেন্দ্রে গিয়ে ভোট দিলে হবে না, ফলাফল না আসা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে হাতিয়ায় বাঁধ নির্মাণ সহ শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন করা হবে। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। অনলাইনে যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনপ্রিয়তা না থাকায় একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। গত ১৫-১৬ বছর কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেননি আপনারা। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়।
এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, কেউ যাতে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। অন্য ধর্মের ভাই বোনেরা আছেন, তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে আনতে হবে। হাতিয়াবাসীর বিরাজমান সমস্যা সমাধানে বিএনপি কাজ করে যাবে বলেও আশ্বাস দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই দেখেন, আপনি যেই দাবিগুলা বললেন, দেখেন আমি লিখে রেখেছি, এগুলা নিয়ে আমি কথা বলতাম। আমি জানি আপনাদের এলাকার ব্লক বাঁধ নির্মাণ করে নদী ভাঙন রোধ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা, ভূমিহীনদের জন্য খাস জমি বন্দোবস্ত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 150 শয্যায় উন্নীত করা, জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলায় রূপান্তর করা। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আমরা সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। ইউসুফ আলী, মাই টিভি। মঙ্গলবার নির্বাচনী সফরে ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। জনসভা সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। এ উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জনসভাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম ও প্রত্যাশিত জনসমাগম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। স্মরণকালে বৃহত্তম জনসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর আহমেদ আলম, মাহমুদ আলম, সদস্য সচিব রকুনুজ্জামান সরকার উপস্থিত ছিলেন। জামায়াত ইসলামের বিপুল জনপ্রিয়তায় একটি দল এলোমেলো বলছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় 10 দলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, মানবিক বাংলাদেশে চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করা হবে। এ সময় তিনি দুর্নীতিমুক্ত আগামী রাষ্ট্র গঠনের নানান প্রতিশ্রুতি তুলে ধরেন। দর্শক প্রতিনিধিদের তথ্যচিত্রে তামান্না সাদ্দিকার ডেস্ক রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার জনসভার মাধ্যমে 8 জেলার সফর শুরু করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখিরি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। জামাত আমির আরও বলেন, জামাত নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। মেহেরপুরে কানায় কানায় ভরে ওঠা জনসভা মাঠে হেলিকপ্টার যোগে দুপুরের দিকে মঞ্চে আসেন জামাত আমির। এ সময় আমিরে জামাত বলেন, আল্লাহর কসম, আমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দিব না। ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে। আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির
এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আমরা জনগণের মালিক নই, সেবক হতে চাই। চুয়াডাঙ্গা জনসভায় কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আজকে যশোরে রাত্রি যাপন করে আগামীকাল যশোরে, সাতক্ষীরায়, খুলনায়, বাগেরহাটে জনসভায় বক্তব্য রাখবেন আমিরে জামাত। পরে সড়ক পথে ঢাকায় রওনা করবেন। ইনশাআল্লাহ আমরা এই কারণে পারবো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা দেশের মালিক বলতে চাইব না, আমরা ইনশাআল্লাহ দেশের সেবক হব। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে দুর্নীতিকে জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টায় নিজ নির্বাচনী এলাকার ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি আমানতের খেয়ানত করে না। বিএনপি জনগণের যে ভোট নেয় এটা দেশের উন্নয়নে কাজ করে। এ সময় তিনি কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহ্বান জানান। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে বসবাসের আহ্বান জানান। এ সময় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল। কার্পেন্টার হও, ইলেকট্রিশিয়ান হও, বিদেশের ভুড়ি ভুড়ি চাকরি, ড্রাইভার হও, দেখি অনেক চাকরি, কিন্তু আমাদেরকে সেই দিকে যেতে হবে, ভোকেশনাল ট্রেনিং থেকে যেতে হবে। আমরা এই কাজগুলো করতে চাই, এইভাবে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই কাজগুলো আমরা অতীতে করা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি, তাহলে আমরা এই কাজগুলো করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সকালে ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। এ সময় তিনি ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দেন। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ যে কোনো তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিয়ে পাশ করলেও পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। নির্বাচন কমিশনে তিনি এ মন্তব্য করেন। এদিকে নারী কর্মীদের উপর হামলা, আচরণবিধি লঙ্ঘন সহ বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ জানাতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করে জামায়াত ইসলামের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। মিফতা গালিবের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে চলছে রাজনৈতিক দলগুলোর জমজমাট নির্বাচনী প্রচারণা। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তথ্য গোপন করে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, যদি কোনো তথ্য ভুল দেন, পরবর্তীকালে পাশ করার পরেও যদি এইটা ধরা পড়ে, তাহলে নির্বাচন কমিশন তার নির্বাচন বাতিল করার যে কোনো আদেশ দিতে পারেন, বাতিল করার ক্ষমতা রাখেন। তিনি আরো বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যে এত বড় কাজ করতে গিয়ে নতুন, যেহেতু টুকটাক ভুলভ্রান্তি থাকতেই পারে, কিন্তু ভোটের পিউরিটি নিয়ে, ভোটার প্রসেসে ইন্টিগ্রিটি নিয়ে আমরা কোনো আপোষ করব না। দুপুরের পর বেশ কিছু অভিযোগ নিয়ে সিসির সাথে সাক্ষাৎ করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল। দেশের বিভিন্ন জায়গাতে তাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, তাদেরকে অপদস্থ করা হচ্ছে এবং কোনো জায়গাতে খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব পরিহিত অবস্থায় থাকলে তাদের নেকাব খোলার জন্য বলা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে এগুলো অভিযোগ করেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে
একটি বড় দলের পক্ষ থেকে তাদের নেতা কর্মীরা এই সমস্ত কাজগুলো তারা করছেন। এদিকে সকালে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই সবাই মন খুলে অভিযোগ করতে পারছে। লেভেল প্লেইং ফিল্ড আছে বলেই তো আপনারা অভিযোগ করতে পারছেন, আপনারা প্রচারণা করতে পারছেন। যদি না থাকতো এটা কি হতো? এছাড়া আজ থেকে দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে আবেদন করে নিবন্ধন করেছে তাদের ঠিকানায় সোমবার থেকে ব্যালট পাঠানো শুরু হয় বলে নিশ্চিত করেছেন আক্তার আহমেদ। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব ABM আবু বকর সিদ্দিক স্বাক্ষর করায় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই ছুটি কার্যকর হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে একটি দল জাল ভোট সহ প্রতারণা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দ্রুত বেআইনি কর্মকাণ্ড বন্ধ ও এনআইডি তথ্যের অপব্যবহার ঠেকাতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহাদি আমিন। তিনি অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে একটি দলের প্রচারে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই চেষ্টা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অসৎ ও উদ্দেশ্য প্রণোদিত। 85 জনেরই ইতিপূর্বে সংসদ সদস্য হিসেবে জনগণের জন্য কাজ করার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তারা জনগণের সেবা করেছেন, জনগণের পাশে থেকেছেন। এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে 19 জন ইতিপূর্বে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রার্থীদের রাষ্ট্র পরিচালনার এই অতীত অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা গণমানুষের দল বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা 18 আসনের জামায়াত এনসিপি সমর্থিত 10 দলীয় জোট প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন আরিফুল ইসলাম আদিব। সকাল 10:30টার দিকে খিলক্ষেতের ডুমনি এলাকার নূরপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন স্থানে এই ঘটনাটি ঘটে। হামলায় জোট প্রার্থী সহ অন্তত 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে 10 দলীয় জোট প্রার্থীর মিডিয়া সমন্বয়ক কামরুল হাসান বলেন, বিএনপি সন্ত্রাসীদের হামলায় নূরপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরকতুল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ অন্তত 12 জন গুরুতর আহত হয়েছেন। অপরদিকে হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে 43 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লা অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে মোহাম্মদ দিদার মোল্লাকে, বিএনপিকে, জনাব তারেক রহমানকে, তার সকল দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে 24 ঘন্টার মধ্যে আটক করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসী হামলা বরদাস্ত করা হবে না। যে যার কথা সে বলেছে দিদার মোল্লাকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং আমরা বলেছি যে এবং একটা তদন্ত কমিটি করেছি। আমরা অল্প সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে যদি সে দোষী হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। দিনরাত প্রচারণায় ব্যস্ত এখন কুমিল্লা 1 আসনের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, এলাকার সমস্যা চিহ্নিত করে দিচ্ছেন সমাধানের আশ্বাস। দাউদকান্দি মেঘনা উপজেলা নিয়ে গঠিত আসনে এখন পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। দর্শক বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুসা। কুমিল্লা 1 আসনে 23টি ইউনিয়ন, একটি পৌরসভার 4,38,000 ভোটারের কাছে পৌঁছাতে হবে। তাই প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকরা পথসভা, উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান কিংবা ছুটছেন মিছিলে।
এই আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত স্বাধীন ও নিরপেক্ষ আছেন। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এ নেতা বলছেন, নির্বাচিত হলে নিজের এলাকার উন্নয়নের পাশাপাশি কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবেন তিনি। অভূতপূর্ব সমর্থন আমি পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি জনগণ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, তাহলে আমার প্রথম কাজটা হবে কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করা। অপরদিকে একই আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল জানান, নির্বাচন নিয়ে তার শঙ্কার কথা। সুষ্ঠু ভোট হলে জনগণ তাকেই নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি। সকলের ইচ্ছা যেন তারা ভয়হীন চিত্তে যেন ভোট দিতে পারে, এটি ব্যাপক সাড়া আমরা পাচ্ছি, আমাদের মা বোনদের সাড়াও আমরা পাচ্ছি। আশা করছি সকলের সার্বিক সহায়তা আমরা এই কুমিল্লা 1 আসন বিজয় অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এলাকার উন্নয়ন এবং যুব সমাজের জন্য কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। আগামীতে 12 তারিখে আমরা সবাই কেন্দ্রিকে ভোট দেব, এই যে আমাদের সবচেয়ে পাওয়া এবং সবচেয়ে খুশির বিষয়। এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা মাদক, আমরা চাই মাদক মুক্ত একটি সমাজ। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার প্রবেশদ্বার নদীবেষ্টিত 2 উপজেলা নিয়ে গঠিত এ আসনে চলছে এখন জমজমাট প্রচারণা। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।